এখান থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন হয়ে থাকে, দ্যাটস ওয়াই তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এরপরে 19 থেকে 23 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সবাই এগুলোর উত্তর করে ফেলো এবং ঝটপট করে ফেলো। সবাই প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে আমরা আমাদের জড়তাগুলো কাটাতে পারবো। দ্যাটস ওয়াই প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস অব্লিগেটরি ফর আস। আমাদের প্র্যাকটিস করতেই হবে। সো সবাই প্র্যাকটিস করো এবং উত্তরগুলো লিখতে পারো অথবা খাতায় লিখে ডান লিখতে পারো যদি উত্তর তোমাকে এখানে কমেন্টে লিখতে ডিসগাস্টিং বলে মনে হয়। 19 নম্বর প্রশ্নটিতে বলেছে যে হি হ্যাজ মাচ মানি, তার প্রচুর টাকা আছে। এটা দেখতে পাচ্ছ তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের প্রশ্ন, প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নটি এসেছে। 20 নম্বরে বলেছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু রয়েছে। এটা অবশ্য বিএসসি নার্সিং এর প্রশ্ন। 21 নম্বর বাক্যটিতে বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে হুইচ ওয়ান ইজ দ্য রাইট ফর্ম অফ নেগেটিভ সেন্টেন্স উইদাউট এনি চেঞ্জ অফ দিস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ সামটাইমস ফুলিশ। আচ্ছা, তারপরে হচ্ছে 22 নম্বরে রয়েছে দ্য নেগেটিভ অফ ম্যান ইজ মর্টাল, এটা সকলের পারার কথা, ভেরি ইজি অ্যান্ড সিলি কোয়েশ্চেন। এরপরে 13-এ বলে 23-তে বলেছে হি অ্যাক্টেড ওয়াইজলি। সবাই উত্তর করে ফেলো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি 2-1 মিনিট, তোমরা এর ভিতরে করে ফেলো। আকাশ সাহা বলেছে মোট ক্লাস সংখ্যা কত? আমরা চেষ্টা করব 25 ক্লাসের মধ্যে আমাদের কোর্সটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যদি বেশি ক্লাস প্রয়োজন হয় 3 তারিখের আগ পর্যন্ত আমরা ক্লাস করব। আমাদের এমন এমন দিন আসবে সামনে, হয়তো একদিনে 2টো ক্লাসও করতে হতে পারে প্রয়োজন অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি। কারণ পরীক্ষা যত ঘনিয়ে আসবে তোমাদের যত বেশি প্র্যাকটিস করাবো তত বেশি তোমাদের জড়তাগুলো কেটে যাবে। আমি উত্তর করে দিয়েছো, সিনথিয়া মিজানুর উত্তর করে দিয়েছো, থ্যাংক ইউ। বাকিরা চেষ্টা করো। আচ্ছা, গুড। প্রথমেই 19 নম্বর প্রশ্নটি দেখো। 19 নম্বর প্রশ্নটিতে বলেছে হি হ্যাজ মাচ মানি, তার প্রচুর টাকা আছে। আচ্ছা, হি হ্যাজ মাচ মানি, তার প্রচুর টাকা আছে। তো এখানে আমাদেরকে বলতে হবে, দেখো এখানে একটু মনে রাখবে সবাই, একটু বিপরীত শব্দ মনে রাখবে যে মাচ, মাচের বিপরীত হচ্ছে লিটল, আর ফিউর বিপরীত হচ্ছে মেনি। আচ্ছা, এটা একটু দরকার নোট করে রাখো তোমাদের যদি দরকার হয়। মাচের বিপরীত হচ্ছে লিটল আর ফিউর বিপরীত হচ্ছে মেনি। তো দেখো কি বলেছে যে হি হ্যাজ মাচ মানি, তার প্রচুর টাকা আছে, তার মানে তার অল্প টাকা নাই, তার প্রচুর টাকা আছে। প্রথমটা বলেছে হি ডু নট, হির জন্য তো ডু নট, এটা তো ইম্পসিবল, প্রশ্নই ওঠে না, এটা বাদ। বি নম্বর বলেছে হি ডাজ নট হ্যাভ মাচ মানি, ডাজ নট হ্যাভ ঠিক বলেছে, বাট মাচটাকে পরিবর্তন করে নাই, তার জন্য এটা তোমার ইনকারেক্ট। সি নম্বর হি হ্যাজ নট মাচ মানি, হ্যাজ নট ঠিক ছিল, বাট মাচটাকে চেঞ্জ করে নাই, এর জন্য এটা ভুল। ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার, কারণ বলেছে যে হি হ্যাজ নট আ লিটল মানি, তার অল্প টাকা নেই, তার বেশি টাকা রয়েছে। হ্যাঁ, মারিয়া আক্তার যিনি আনসার করেছো, থ্যাংক ইউ। 20 নম্বর, 20 নম্বর, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু রয়েছে। তার মানে আমার অল্প কিছু বন্ধু রয়েছে, মানে তার মানে আমার বেশি বন্ধু নাই। তাহলে তোমার আমার বেশি বন্ধু নেই, তাহলে প্রথমটাই বলেছে আই ক্যান নট গেট এনি ফ্রেন্ড, এটা তো হয় না। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, মেনিটার, আচ্ছা আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আচ্ছা এটা হতে পারে, এটা অ্যান্সার কাছাকাছি। তারপরে একটা কি আছে পড়ি আমরা, যে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নাই, আচ্ছা ফাইন। আরটা বলছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এটা তো হয় না। আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস, এটাও হয় না। তাহলে বি নম্বর কারেক্ট আনসার, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নাই, তার মানে আমার কম বন্ধু রয়েছে। 21,
হুইচ ওয়ান ইজ দ্য রাইট ফর্ম অফ নেগেটিভ সেন্টেন্স উইদাউট এনি চেঞ্জ? কোনটা? হি ইজ সামটাইমস ফুলিশ। সে সবসময় বোকা থাকে, সে সবসময় বোকা। তার মানে সে কি বলছে যে সে সব সময় জ্ঞানী নয়, তাই তো? তো এখানে বলেছে প্রথমটা হি ইজ নট অলওয়েজ ফুলিশ, এটা তো হয় না। হি ইজ নট, তারপর বি নম্বর হি ইজ নট অলওয়েজ ওয়াইজ, এটাই অ্যান্সার। সে সবসময় জ্ঞানী নয়, মানে ফুলিশের বিপরীত ওয়াইজ, এর জন্য তোমাদের বি নম্বরটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। সি নম্বর হি ইজ নট ফুল, এটা হয় না। ডি নম্বর নান, মানে কোনোটাই নয়, এটা তো নয়, নিশ্চয়ই একটা উত্তর রয়েছে, এবং উত্তরটা আছে তোমার বি নম্বর। এই তোমার বি নম্বরটা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা পেরেছো। সিনথিয়া বি নম্বর বলে দিয়েছে অলরেডি। আচ্ছা, দ্য নেগেটিভ অফ দ্য ওয়ার্ড ম্যান ইজ মর্টাল। তো ম্যান ইজ নট ইমমর্টাল, কোথায় আছে এটা? এটা তো সবাই ছোটকাল থেকে পড়ে আসছো মেবি। সে মানুষ মরণশীল, তার মানে মানুষ অমর নয়। ম্যান ইজ নট ইমমর্টাল। 23 নম্বর বাক্যটিতে কি আছে? হি অ্যাক্টেড ওয়াইজলি, তিনি জ্ঞানীর মতো আচরণ করেছিলেন। তার মানে তিনি বোকার মতন আচরণ করেন নাই। তাহলে এখানে কুড নট বলেছে, কুড নট হবে না। হি ডিড নট অ্যাক্ট ওয়াইজলি, তো এটা হবে না, এটা চেঞ্জ হয়ে গেছে অর্থ। হি ডিড নট অ্যাক্ট, হি ডিড নট বাট অ্যাক্ট ওয়াইজলি, এটা তো হয় না। হি ডিড নট অ্যাক্ট ফুলিশ, সে বোকার মতন আচরণ করেনি, সে জ্ঞানের মতন আচরণ করেছে। তার মানে ডি নম্বর হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আশা করি এই 23টি এক্সারসাইজ বা 23টি প্রশ্নে তোমাদের ম্যাক্সিমাম উত্তরই হয়েছে, এবং তোমরা তোমাদের কার কত হলো কমেন্টে আমাকে একটু জানাতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের অ্যাফার্মেটিভ থেকে, মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে। 8টা সূত্র তোমাদেরকে আমি লেকচার শিট দিয়ে পড়তে বলেছিলাম। আচ্ছা, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ মনে আছে কিনা? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌসের 9টা হয়েছে, সরি 16টা, 9 আর 16 নম্বর শুধু ভুল গেছে, তার মানে 21টা হয়েছে। হাম্মির 22টা হয়েছে, ফাইন। তারপরে দেখতে পাচ্ছি মিজানুরের 21টা হয়েছে। হ্যাঁ, দারুণ পারফরমেন্স করেছো, এবং তোমাদের এইখান থেকে প্রশ্ন আসলে আশা করি আর ভুল যাবে না, আর তোমরা উত্তর করতে পারবে। আচ্ছা, রেখার সব হয়েছে, গুড। আচ্ছা, ফাইন। তো এবার আমরা চলে যাচ্ছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, প্রদত্ত বাক্যটি হ্যাবোধক থাকলে নাবোধক, এবং নাবোধক থাকলে আমাদের হ্যাবোধক করতে হবে। তখন প্রশ্ন দুই ভাবে তৈরি হতে পারে, হ্যাবোধক প্রশ্ন তৈরি হতে পারে, নাবোধক প্রশ্ন তৈরি হতে পারে। হ্যাবোধক প্রশ্নের যে গঠন সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য, যদি আমাকে হ্যাবোধক প্রশ্ন করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের যে সূত্র সেটা আমরা শিখব। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের যে মূল কথা সেটা হচ্ছে, আমাদের যে প্রদত্ত বাক্যটি বা প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি হ্যাবোধক থাকে, আমাদের প্রশ্ন করতে হবে নাবোধক। আর প্রদত্ত বাক্যটি যদি নাবোধক থাকে, আমাদের প্রশ্ন করতে হবে হ্যাবোধক। সো হ্যাবোধক প্রশ্ন করার যে গঠন সেটা হচ্ছে, প্রথমে হ্যাবোধক প্রশ্ন গঠন করতে গেলে তোমাকে প্রথমত অক্সিলারি ভার্বটা সেট করতে হবে, দেন তোমাকে সাবজেক্ট সেট করতে হবে, দেন তোমাকে অন্যান্য যদি কিছু থাকে সেটাকে সেট করতে হবে। তো অক্সিলারি ভার্ব কয়টা হতে পারে? অক্সিলারি ভার্ব 4টা হতে পারে। বি ভার্ব হতে পারে, অর্থাৎ প্রথমে বি ভার্ব থাকলে আমি যার ওয়াজার আনতে হবে বি ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ অ্যাজ হ্যাড আনতে হবে, তারপরে তোমার ডু ভার্ব থাকলে আনতে হবে, বা মোডাল ভার্ব থাকলে আনতে হবে। তো প্রথমেই আমাদের অক্সিলারি ভার্ব আনতে হয়, তারপরে সাবজেক্ট আনতে হয়, তারপরে অন্যান্য আনতে হয়। আমরা যদি ইন্টারোগেটিভ বাক্য গঠন করি বা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে চাই, তাহলে আহ, আহ, তোমাদের অক্সিলারি ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত রূপ, তারপরে সাবজেক্ট, তারপরে অন্যান্য প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ফাইন। এখানে একটা প্রশ্ন করেছো মিজানুর রহমান মিজান, তো উত্তরটা একটু দেওয়া প্রয়োজন। মিজানুর রহমান মিজান প্রশ্ন করেছো, ইংরেজি 20 নম্বর কি শুধু গ্রামারই আসবে? মিজানুর রহমান, হ্যাঁ, গ্রামারই আসবে। তোমাদের 25 মার্চের যখন ছিল, তখন হচ্ছে তোমাদের 25 মার্চের সিলেবাসে তোমাদের যেটা হতো, তোমাদের হচ্ছে 5 মার্চের একটা প্যাসেজ আসতো, আর 20 মার্চের তোমার গ্রামার আসতো। এখন যেহেতু 20 নম্বর তোমাদের সিলেবাসে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে
তোমাদের এখানে 20 নম্বরই গ্রামার আসতে পারে। আবার এমনটিও করতে পারে যে 5 মার্কসের একটা প্যাসেজ রেখে বাকি 15 মার্কস গ্রামার থেকে প্রশ্ন করতে পারে। তোমাদের অনেকেই তোমরা মনে করো যে তোমরা ইংলিশ ফার্স্ট পার্ট থেকে তোমাদের প্রশ্ন হবে। আসলে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোনো প্রশ্ন তোমাদের হয় না। ভবিষ্যৎ দু একটা সিনোনিম বা অ্যান্টোনিম আসতে পারে, সেটা কাকতালীয় ব্যাপার। সাধারণত ফার্স্ট পার্ট থেকে কোনো প্রশ্ন হয় না। তবে বাংলায় কিন্তু ফার্স্ট পেপার থেকে প্রশ্ন হয়, কিন্তু ইংলিশে ফার্স্ট পার্ট থেকে কোনো প্রশ্ন হয় না, তেমন একটা না হওয়ার কথা। বা অদ্যাবধি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে তেমন প্রশ্ন আসে নাই। সো আমরা বলতে পারি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আসে না, শুধু গ্রামার থেকেই প্রশ্ন হয়ে থাকে। এবং তোমরা অনেকে মনে করো যে তোমাদের গ্রামার গুলো হয়তো ইন্টারে যে গ্রামার গুলো পড়েছো সেগুলো, কিন্তু না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রামার গুলো মূলত আলাদা, এবং তোমার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে গ্রামাটিক্যাল টপিক গুলো থাকে সেই টপিক গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্যই থাকে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অত গভীরে যায় না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আপার প্রশ্ন থেকে হয়ে থাকে। আশা করি উত্তরটি পেয়েছো। এরপরে আমরা আমাদের দেখো, আমরা খেয়াল করি রুল নম্বর 1, প্রথমে বিভার্ব যুক্ত বাক্য। আমরা আগেই বলেছি যে অ্যাসাইড থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বাক্যটি হ্যাবোধক তাহলে করতে হবে নাবোধক, নাবোধক তাহলে করতে হবে হ্যাবোধক। যেমন হি ইজ এ গ্রেট টিচার, তিনি একজন মহান শিক্ষক। হ্যাঁ, সিনথিয়া বলেছো ইংলিশ লিটারেচার থেকে কি কোশ্চেন হবে? হ্যাঁ, সিনথিয়া লিটারেচার থেকে কোশ্চেন হয়। লিটারেচার থেকে প্রশ্ন অবশ্যই হতে পারে, তবে লিটারেচার অত বেশি কঠিন না। তোমাকে আমি সর্বোচ্চ 30 থেকে 35টি প্রশ্ন পড়তে বলবো, তাতেই তোমার সেইখান থেকে তুমি পরীক্ষা কমন পাবা। 30 থেকে 35টা, নট মোর দ্যান 30, মানে দেন 30 আর থেকে 35। 30 থেকে 35টি প্রশ্ন পড়লে তোমার লিটারেচার থেকে প্রশ্ন কমন বাঁধবে। ঠিক আছে, আমি তোমাদের শেষে বা ক্লাসের আমাদের কোর্সের শেষের দিকে আমি তোমাদেরকে সাজেশনস দিয়ে দেবো লিটারেচার থেকে কি কি প্রশ্ন পড়বা। এটা লিটারেচার বলতে কিন্তু ফার্স্ট পেপারের প্যাসেজ নয়, লিটারেচার মানে আলাদা প্রশ্ন। যেমন উইলিয়াম শেক্সপিয়র কোন কোন নাটকগুলো লিখেছেন, এই প্রশ্নটা আসতে পারে। বা উইলিয়াম শেক্সপিয়রের একটা নাটক দিয়ে তারপরে তোমাদেরকে প্রশ্ন করা হলো। যেমন তোমাদের এসএসসি বইতে অ্যাজ ইউ লাইক ইট নাটক থেকে তোমাদের গান রয়েছে, সং রয়েছে, তোমার ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন্ড। তা যেহেতু উইলিয়াম শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট নাটক থেকে গান রয়েছে, সো সেই রিলেটেড একটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তারপর তোমার ল্যাংস্টন হিউজ এর কবিতা তোমাদের বইতে আছে, ডিএস লরেন্স এর কবিতা তোমাদের বইতে রয়েছে। তো ওই বইতে যে সকল সাহিত্যিকদের কবিতা রয়েছে বা সাহিত্যকর্ম রয়েছে, সেইখান থেকে বা সেই লেখক থেকে কিছু রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। সো এটা নিয়ে টেনশনে কিছু নাই, তোমাদের অল্প কিছু প্রশ্ন আমি সাজেশন দিয়ে দিলে সেখান থেকে কমন পড়ে যাবে। তো দেখো, হি ইজ এ গ্রেট টিচার, তিনি একজন মহান শিক্ষক। তাহলে এই বাক্যটা হ্যাবোধক করতে হবে নাবোধক। তো প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে যে ইজেন্ট, প্রথমে ইজটাকে নিয়ে আসতে হবে যে ইজেন্ট, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ এ গ্রেট টিচার। তো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে নটের সংক্ষিপ্ত রূপ, তারপরে সাবজেক্ট। খুবই সহজ ব্যাপার। ইজেন্ট হি, প্রথমে অক্সিলারি ভার্ব ইজ, নটের সংক্ষিপ্ত রূপ ইজেন্ট, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ এ গ্রেট টিচার। বাক্যটি হ্যাবোধক করতে হলো নাবোধক। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, বাক্যটি হ্যাবোধক করতে হবে নাবোধক। তাহলে ইজটা প্রথমে নিয়ে আসতে হবে, ইজ, নটের সংক্ষিপ্ত রূপ ইজেন্ট, সাবজেক্ট ম্যান, বাকি অংশ মর্টাল। ইজেন্ট ম্যান মর্টাল। মিজানুর রহমান বলছে প্যাসেজ থেকে কি আসবে কিনা। 20 মার্কসের প্রশ্ন তো আমরা এখনো শিওর না। প্যাসেজ হয়তো একটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা আমরা আসলে শিওর না। তবে কিছু প্যাসেজ প্র্যাকটিস তো অবশ্যই করে যেতে হবে, আমি সেটা তোমাদেরকে করাবো। সি নম্বর বলেছে দে আর প্লেইং ক্রিকেট, দেখো আর রয়েছে, তার জন্য প্রথমে আর নিয়ে আসতে হবে। আরেন্ট, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ প্লেইং ক্রিকেট। আরেন্ট দে প্লেইং ক্রিকেট। তাহলে প্রথম বিভার্ব যুক্ত বাক্য, আমরা যদি অ্যামিজার ওয়াজার পাই তাহলে অ্যামিজার ওয়াজারকে প্রথম এনে আমাদেরকে নেগেটিভ করতে হবে। এরপর রুল নম্বর 2 তে দেখো, হ্যাভ যুক্ত বাক্য অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব, সরি। তো ইউ হ্যাভ গট এ নাইস জব, তুমি একটি ভালো চাকরি পেয়েছো। আগেই বলেছি অ্যাসাইড থেকে ইন্টারোগেটিভ করা মানে হচ্ছে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসা। তাহলে হ্যাভ রয়েছে, তাই হ্যাভেন্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, বাকি অংশ হ্যাভেন্ট ইউ গট আ নাইস জব, তুমি কি একটি ভালো চাকরি পাওনি। হি হ্যাজ বট আ নিউ কার, সে একটি নতুন গাড়ি কিনেছে। তো হ্যাজটাকে প্রথমে নিয়ে আসতে হবে, বলতে হবে যে হ্যাজেন্ট হি বট আ নিউ কার, সে কি একটি নতুন গাড়ি কেনেনি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড অফ ক্যান্সার, রোগীটি ক্যান্সারে মারা গিয়েছে। তাহলে হ্যাড রয়েছে, প্রথমে নিয়ে আসবো হ্যাডেন্ট, সাবজেক্ট হচ্ছে দ্য পেশেন্ট, বাকি অংশ ডাইড অফ ক্যান্সার, সে কি ক্যান্সারে মারা যায়নি। 3 নম্বর মোডাল যুক্ত বাক্য, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। মোডালের উপর আলাদা আমরা ক্লাস করেছি, কাজেই মোডাল সম্পর্কে সকলেরই জানার কথা।
সো মোডাল যুক্ত বাক্যকে আমরা যদি পরিবর্তন করি, প্রথমে মোডালের সাথে নটকে নিয়ে আসতে হয়। যেমন শি কুড ড্রাইভ এ কার, বলতে হবে কুডেন্ট শি ড্রাইভ এ কার। হি উইল নট কল ইউ, সে তোমাকে ডাকবে না। এই বাক্যটা নাবোধক, করতে হবে হ্যাবোধক। তাহলে হ্যাবোধক করতে গেলে আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। প্রথমে উইল অক্সিলারি, সাবজেক্ট হি, বাকি অংশ কল ইউ। তো বাক্যটি নাবোধক, করলাম হ্যাবোধক, উল্টো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো রুল নম্বর 4। আমরা রুল নম্বর 1 এ পড়েছি বিভার্ব যুক্ত বাক্য, অর্থাৎ অ্যামিজার ওয়াজার যুক্ত বাক্য থাকলে আমরা অ্যামিজার ওয়াজারকে প্রথমে নিয়ে আসি। রুল নম্বর 2 তে পড়েছি যে বাক্যের ভিতরে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ হ্যাডকে আমরা প্রথমে নিয়ে আসি। রুল নম্বর 3 তে পড়েছি মোডাল থাকলে মোডালকে প্রথমে নিয়ে আসি। কিন্তু রুল নম্বর 4 এ যেটা পড়বো সেটা হচ্ছে বাক্যের ভিতরে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব। বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বাক্যের প্রথমেই ডু ডাজ ডিড কে আনতে হয়। কখন ডু, কখন ডাজ, কখন ডিড, সেটা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। প্রথমত আমরা জানি যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ নিয়ে আসবো প্রথমে। যদি পাস্ট টেন্স পাই তাহলে আমরা ডিড নিয়ে আসবো, আর যদি প্রেজেন্ট টেন্স পাই তাহলে আমরা ডু নিয়ে আসবো। তো প্রথম কথা হচ্ছে সেন্টেন্সের ভিতর সাহায্যকারী ক্রিয়া না থাকলে ডু ডাজ ডিড প্রথমে এনে ইন্টারোগেটিভ করতে হয়। তো সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে মূল ভার্বের সাথে এস বাই এস করতে হয়। আচ্ছা, সিনথিয়া নূর একটা প্রশ্ন করেছে, আমি একটু প্রশ্নটা জবাব দেই। দেখি যে স্যার আরেকটা কোশ্চেন, আমি এই পর্যন্ত অনেকজনকে জিজ্ঞাসা করছি, সঠিক আনসার পাইনি। আচ্ছা, কি উত্তর করেছে দেখি, আপনি একটু বলবেন প্লিজ। আমার গ্রুপ সাবজেক্ট 3টা ছাড়া অপশনাল সাবজেক্ট কৃষি। আচ্ছা, এখন কি আমি কৃষি পড়বো? বুঝতেছি না, ভর্তি সহায়িকা বইতে কৃষি তো নাই। আচ্ছা, কৃষি শিক্ষা তো অবশ্যই পরীক্ষা হবে, প্রশ্ন তো থাকবেই। তোমার বইতে নেই মানে কোন বইতে নেই? তুমি যে ভর্তি সহায়িকা বই, আচ্ছা কোন বই তুমি কিনেছো? সব বই সেই বইতে তো নাও থাকতে পারে। তুমি কোন গাইড কিনেছো সেটা আমাকে বলতে পারো, তাহলে আমি হয়তো তোমাকে বলে দিতে পারি। কৃষি তো থাকার কথা, কারণ কৃষি তো অনেক ভালো একটি সাবজেক্ট, অনেকেরই থাকে। তো সেক্ষেত্রে প্রশ্ন অবশ্যই কৃষি শিক্ষা থাকার কথা, যেহেতু তোমার কোর্সে আছে সেহেতু কৃষির প্রশ্ন অবশ্যই থাকবে বা থাকার কথা। আচ্ছা, তো তুমি আমাকে সেটা জানাতে পারো কোন গাইড তুমি কিনেছো। হয়তো যে গাইড কিনেছো সেই গাইডে নেই প্রশ্নটা, মানে সেটা নেই। জয়কলি, জয়কলি না অন্য, তো জয়কলি তো হয়তো নেই, কিন্তু অন্যটায় নিশ্চয়ই আছে। আচ্ছা, আচ্ছা এরপরে কি আছে দেখো, যেটা বলছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে কি করতে হবে, যে মূল ভার্বের সাথে এস বা ইয়েজ আমাদেরকে ডাজেন্ট দিয়ে করতে হবে। যেমন হি প্লেস ফুটবল, তাহলে এস বাই এস রয়েছে, তার জন্য ডাজেন্ট, সাবজেক্ট হচ্ছে হি। আর ডাজেন্ট বসালে যেটা হয়, মূল ভার্বের সাথে এস বাই এস, তোমার মূল ভার্বের সাথে এস বাই এস টা বাদ যাবে, তো ডাজেন্ট হি প্লে ফুটবল। বুক ইন্ট্রোডিউসেস আস টু দ্য রিয়েলম অফ নলেজ, বই আমাদের জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে এখানে দেখো ইন্ট্রোডিউসেস অর্থাৎ মূল ভার্বের সাথে এস বাই এস রয়েছে, প্রথমে বলতে হবে ডাজেন্ট, সাবজেক্ট হচ্ছে বুক, ডাজেন্ট বুক, বাকি অংশ ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ। আচ্ছা, স্বাভাবিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু বসে। যেমন দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেন, তুমি দেখতে পাচ্ছ এখানে মূল ভার্বটা কন্টেন। তো সাধারণত যদি ভি1 থাকে মানে ভার্বের 1 নম্বর থাকে, তাহলে আমরা ডু দিয়ে মোটামুটি নেগেটিভ করি। প্রথমে ডোন্ট আনতে হবে, সাবজেক্ট হচ্ছে দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, বাকি অংশ কন্টেন নোবেল থটস। মানে কৃষি শিক্ষা হবে কিনা? হ্যাঁ, কৃষি শিক্ষা পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে দেখো তারপরে কি আছে, 2 নম্বর স্বাভাবিক পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড বসবে। যেমন হি ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, তোমাকে বলতে হবে যে হি, তোমার এখানে ডিডেন্ট দিয়ে করতে হবে, ডিডেন্ট, সাবজেক্ট হচ্ছে হি, ওয়েন্ট এর ভি2 মানে ডিডেন্ট বসালে ভি2টা ভি1 হয়ে যায়, তো ডিডেন্ট হি গো টু কলেজ ইয়েস্টারডে। এরপর আসো রুল নাম্বার 5। নেভার যুক্ত বাক্যকে আমাদের যদি নেগেটিভ করতে হয় তাহলে নেভারের যুক্ত বাক্যে লিখতে হবে এভার। যেমন আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, আমি কখনোই কক্সবাজার যাইনি, তার মানে আমি কি কখনো কক্সবাজার গিয়েছি? বাক্যটা না বোধক, করতে হবে হ্যাঁ বোধক। তাহলে আমাকে প্রথমেই অক্সিলারি আনতে হবে, অক্সিলারিটা হ্যাভ, সাবজেক্ট হচ্ছে আই, কিন্তু এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে নেভারের জায়গায় এভার দিতে হবে। তো হ্যাভ আই
এভার বিন টু কক্সবাজার? নো থাকলে এনি দিয়ে প্রশ্ন করতে হবে, যেমন দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো ইজ দেয়ার এনি হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কোনো ধরাবাঁধা নিয়ম কি আছে কিনা। তারপর রুল নম্বর 6, এভরিবডি এভরিওয়ান বলযুক্ত বাক্যে আমাকে প্রথমে বসাতে হবে হু, তারপরে অক্সিলারি ভার্বের সাথে নট, তারপর অন্যান্য কথা বসাতে হবে। যেমন আমরা প্রশ্ন যদি থাকে যে এভরিবডি হেটস এ লায়ার, সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে, তাহলে এভরিবডি যুক্ত বাক্যকে প্রথমে লিখতে হবে হু প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট। এখানে যেহেতু মূল ভার্বের সাথে এস বা এস আছে, তার জন্য অক্সিলারি ভার্ব ডাজেন্ট, বাকি অংশ হেট এ লায়ার। তো ডাজ বসালে নিশ্চয়ই মূল ভার্বের সাথে এস বা এস, সেটা বাদ যায়, সেটা তোমরা জানো, তো সেটা বাদ গিয়েছে। আচ্ছা, সেটা তোমরা জানো, তো সেটা বাদ গিয়েছে। এরপর আমাদের কি আছে দেখি আমরা। তারপর হচ্ছে তোমার আরেকটা প্রশ্ন আছে যে এভরিওয়ান নোজ দিস, সবাই এটা জানে, তাহলে কি এটা জানে না? হু, তারপরে এস বাই এস থাকার কারণে ডাজেন্ট, আর ডাজেন্ট বসালে নোর সাথে এস বাই এস থাকবে না, নো দিস। আচ্ছা, এগুলো যেহেতু তোমাদের আগের সহজ টপিক, এর জন্য বিস্তারিত ব্যাখ্যা যায়নি, আর সময় যেহেতু অল্প। রোল নম্বর 7টা খুবই সহজ, সেটা হচ্ছে বাক্যের প্রথমে নোবডি, নান বা নো ওয়ান থাকলে ওই জায়গায় শুধু একটা হু বসাই দিতে হয়, আর কোনো পরিবর্তন করতে হয় না। যেমন নোবডি লাইকস এ লায়ার, কেউই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে না, তারপর নোবডির জায়গায় বসাতে হবে হু লাইকস এ লায়ার। যেমন নান ক্যান কাউন্ট মাই লাভ ফর ইউ, তোমার প্রতি ভালোবাসা আমার কেউই গুনতে পারবে না, তো নানের জায়গায় বসবে একটা হু ক্যান কাউন্ট মাই লাভ ফর ইউ। রোল নম্বর 8, ইট ডাজ নট ম্যাটার বা ইট ম্যাটার্স লিটল থাকলে ইট ডাজ নট ম্যাটার বা ইট ম্যাটার্স লিটল জায়গায় শুধু একটা হোয়াট দো বসে। যেমন ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ডোন্ট কাম, তুমি না আসলে এটা কিছু আসেই যায় না, তাহলে ইট ডাজ নট ম্যাটার জায়গায় একটা হোয়াট দো বসবে, হোয়াট দো ইফ ইউ ডোন্ট কাম। তোমাদের একেবারে শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, হাতে ধরো 1 সপ্তাহ সময় আছে। এই 1 সপ্তাহের মধ্যেও কোর্স কি কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি যদি শেষের 1 সপ্তাহ বা যে তোমার 7 দিন সময় আছে, এই 7 দিন সময় শেষ মুহূর্তে তুমি যদি ভালোভাবে পড়ো, তাহলে তোমার কোর্স এখনো কমপ্লিট করার সুযোগ আছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অত বেশি কঠিন বা বড় পরিসর থেকে দেওয়া হয়ে থাকে না। সো তুমি যদি এতদিন পড়াশোনা নাও করে থাকো, জাস্ট এই 7 দিন যদি ভালো করে পড়ো, তাতেও তুমি চান্স পাওয়ার মতো প্রস্তুতি নিতে পারবে এবং তোমার পারফরমেন্স ইনশাল্লাহ ভালো হবে। তো শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিতে চাও, তারা দ্রুতই অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও, সেখানে তোমরা যে ক্লাসগুলো মিস করেছো সেই ক্লাসগুলো রেকর্ডেড রয়েছে বা সেখানে রেকর্ড ক্লাস পাবে। আর শেষ মুহূর্তে তোমরা লাইভ ক্লাসগুলোতে জাস্ট দুর্দান্ত শর্ট সাজেশনসগুলো পাচ্ছ এবং তোমরা মডেল টেস্টের সম্মুখীন হতে পারছো লাইভ ব্যাচে, লাইভ ক্লাসের মাধ্যমে। আমাদের প্রতিটি ক্লাস 1.5 ঘন্টার মতো হয়। সো এর এর মধ্যে তুমি তোমার যত প্রশ্ন আছে সেগুলো করতে পারো এবং তোমার কনফিউশনগুলো ঝালিয়ে নিতে পারো। আর ক্লাস শেষে তো প্রত্যেকটি লেকচার শিট পিডিএফ আকারে থাকছেই, এবং তুমি সেখান থেকে পিডিএফ আকারে আমি তোমাদের দুর্দান্ত সাজেশনস দিচ্ছি, সেই সাজেশনসগুলো তোমরা ব্যাচে ভর্তি হলে সংগ্রহ করতে পারবে। তোমাদের এখানে ক্লাস প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ। এই ক্লাস প্ল্যানটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমরা মোটামুটি 20 ক্লাসের মধ্যে আমাদের কোর্সটা কমপ্লিট করছি এবং তারপরে মডেল টেস্ট নিচ্ছি। তো আমরা ক্লাস শেষে আমাদের যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে দেই। তো তোমরা যারা এই শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা আমার সাথে দ্রুত যোগাযোগ করো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। মাত্র 250 টাকা কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবো এবং এখান থেকে তুমি সকল ধরনের সাজেশনস, মানে ইংলিশের যে সাজেশনসগুলো প্রয়োজন, শর্ট সাজেশনস প্লাস শেষে মডেল টেস্টের সাথে কানেক্টেড হতে পারবে। এবং শেষ মুহূর্তে সাধারণত আমরা প্রতিদিন চেষ্টা করছি ক্লাস নিতে, এবং একদিনে 2টো করে ক্লাস যেখানে সম্ভব সেখানে আমরা নেওয়ার চেষ্টা করছি। তো তুমি শেষ মুহূর্তে জাস্ট একেবারে ধুমধারাক্কা একটু যদি পড়াশোনা করো, অবশ্যই তোমার কোর্সটি কমপ্লিট করা সম্ভব। এতদিন যদি তুমি কিছুও না পড়ে থাকো, একটি দুর্দান্ত শর্ট সাজেশনসের মাধ্যমে কোর্সটি তুমি কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটুকু বললাম সেটা হচ্ছে তোমরা এই জাস্ট নম্বরে SMS করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।